সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের সাথে আবার এরকম ভাবে কথা বলছি, ভীষণই ভালো লাগছে। আজ আমার ছেলে হয়েছে 18 দিন হয়ে গেল। তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে তোমাদের সাথে কি শেয়ার করব। আজকে আমি আমার ওটি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভেবেছিলাম দুদিন পর বানাবো, কিন্তু আমার একটা দিদি বা বোন, যাই হোক, ওনার 14ই ফেব্রুয়ারি আর কি ডেলিভারি। তো বললো দিদি ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। তো ভাবলাম আমি আজকে ভিডিওটা শুট করে কালকে পোস্ট করে দেব। তো আমার ওটি এক্সপিরিয়েন্স দেখে তোমরা কেউ ভয় পেও না, কারণ ওটি এক্সপিরিয়েন্স এইবারে ভীষণই বাজে গেছে আর কি। আর যারা নতুন মা হতে চলেছো তাদের জন্য হয়তো হেল্পফুল থাকবে ভিডিওটা। তো চলো প্রথম দিয়ে স্টার্ট করি। তো 27শে জানুয়ারি আমি হসপিটালে অ্যাডমিট হই। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম 26শে জানুয়ারি বেবি ডেলিভারি করার, কিন্তু সেটা পসিবল হয়নি। কারণ 26শে জানুয়ারি যে হসপিটালে আর কি আমার বেবি হয়েছে, সেই হসপিটালে স্টাফ থেকে ডক্টর থেকে সবাই অ্যানুয়াল প্রোগ্রামে মানে গেছিল। তার জন্য ডক্টর বলেই দিয়েছিল 26শে জানুয়ারি করতে না, 27শে জানুয়ারি করতে। তো সেই বুঝে আমরা 27শে জানুয়ারি সকালবেলা হসপিটালে অ্যাডমিট হয়ে যাই, আর মানে হসপিটালে যাই আর কি। আর তখন ডক্টরকে ফোন করি। ডক্টর বললো তোমরা আগের দিন রাতে বলনি কেন, মানে 26শে জানুয়ারি রাতে আমরা বলিনি ডক্টরকে যে আমরা 27শে জানুয়ারিতে অ্যাডমিট হব। তো ডক্টরও ভুলে গেছিল আর আমরাও ইনফর্ম করিনি, আমরা জানি ডক্টরের মনে আছে। তো যাই হোক, হসপিটালে গেলাম, অ্যাডমিট হলাম। তোমরা তো সব ভিডিও দেখেইছো, আর যারা দেখোনি গিয়ে দেখে নিও, আপলোড করাই আছে। তো 27শে জানুয়ারি আমি অ্যাডমিট হলাম। বুকটা ভীষণ ঢিকঢিক করছিল। আর এই সেকেন্ড প্রেগনেন্সিটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভীষণভাবে কষ্ট পেয়েছি। তোমরা যারা আমাকে ফলো করো বা আমাকে দেখো তারা তো জানবে বা জানোই যে আমি কতটা কষ্ট পেয়েছি এই সেকেন্ড প্রেগনেন্সিতে, মানে এই ছেলে হওয়ার টাইমে আর কি। মেয়ের বেলা আমি একদমই কষ্ট পাইনি। অনেকে বলে মেয়ের বেলা বেশি কষ্ট হয়, ছেলের বেলা না। আমার বেলা জানি না এরকম কেন হয়েছে। আমি মেয়ের বেলা একটু কষ্ট পাইনি প্রথম প্রেগনেন্সিতে, সেকেন্ড প্রেগনেন্সিতে বেশি কষ্ট পেয়েছি আর কি। তো যাই হোক, 27শে জানুয়ারি আমি হসপিটালে অ্যাডমিট হই। তারপরে তো সকাল থেকেই আমার মনটা ভীষণ খারাপ ছিল, শুধু কান্না পাচ্ছিল, জানি না কেন। আর মেয়ের বেলা তো আমি ভীষণ আনন্দ করতে করতে আমি হসপিটালে গেছি, বেবি আনবো বেবি আনবো, খুশি একটা ছিল। কিন্তু এইবার আমি এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, চোখ থেকে জল বেরোচ্ছিল, ভয় লাগছিল, জানি না কেন। আর যারা তোমরা যাবে হসপিটালে বা এখন তোমরা নার্ভাস হয় না আমার মতন, আমি ভীষণভাবে এই সেকেন্ড প্রেগনেন্সিতে মানে ছেলে হওয়ার টাইমে আর কি ভীষণ কষ্ট পেয়েছি, সেরকম ভয়ও পেয়েছি, শুধু কান্না পেত জানি না কেন। তো যাই হোক, আর 27শে জানুয়ারি সকালটা আমি শুরু করেছিলাম নর্মাল ভাবেই। সকালে কান্না পাচ্ছিল, রাতে ঘুম আসেনি ঠিকঠাক করে। সিজারের ব্যথাটা তো জানি, সেই জন্য আরো বেশি ভয় লাগছিল যে এইবারও সেম ব্যথা হবে। তো ওই ব্যথার কষ্টটা ভেবেই আমার আরো কষ্ট হচ্ছিল, ভয় লাগছিল। ভয় আর কিছু না, শুধু আমার শরীরে এই যে ব্যথাগুলো আমাকেই অনুভব করতে হবে, সেই জিনিসটা আর কি। তো অ্যাডমিট হলাম। অ্যাডমিট হওয়ার পর তো আমার একটা পেটের কি করলো 15-20 মিনিট ধরে, ওটা নাম ভুলে গেছি, ঢিক 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 আওয়াজ হয়। তো বেবি মুভমেন্ট ঠিকই ছিল। আর আমার বেবি হচ্ছে 36 সপ্তাহে। আমার আরো 2 সপ্তাহ পরে হতে পারতো, কারণ বেবির ওয়েটটা বেশি বেড়ে গেছিল, তোমাদের শর্ট ভিডিওতে বলেছি। তাই জন্য যেহেতু আমার আরো একটা সিজার আছে আগের থেকে, আর পেটটাও যেহেতু অনেকটা হেভি হয়ে গেছিল, কিন্তু আমি পেটের না ভার বুঝতে পারতাম না। তো যাই হোক, 36 সপ্তাহ আমার বেবি ডেলিভারি হয়েছে, আর আমার ছেলের ওয়েট হয়েছিল 3 কেজি 250। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমার ওটি এক্সপিরিয়েন্সটা। ভীষণই বাজে গেছে, কেন আমি তোমাদেরকে বলছি। তো 27শে জানুয়ারি হসপিটালে আমি অ্যাডমিট হই 10:30 পৌনে 11টা নাগাদ। তারপরে আমি গেলাম উপরে। ভীষণ কষ্ট হচ্ছিল, ভয় লাগছিল, আমি আবার নতুন করে ব্যথা খেতে চলেছি। তো যাই হোক, বাড়ি থেকে আমি কানেরটা খুলে গেছিলাম, সোনার কানের। হাতে ব্রেসলেটটা খোলাই ছিল। আর এই আইএসপিটা অনেকদিন আগে থেকে খুলে রেখে দিয়েছিলাম, কারণ আমার হাতটা ফুলে গেছিল। আংটিগুলো খুলে রেখে দিয়েছিলাম, কারণ আমার আঙুলগুলোও ফুলে গেছিল। লাস্টের দিকে তোমাদের বলেছিলাম শর্ট ভিডিওতে, যারা আমার শর্ট ভিডিও রেগুলার ফলো করো তারা জানবে। তো খুলে রেখে দিয়েছিলাম। তো আমাকে ওপরে নিয়ে গিয়ে আমার একটা মানে পেটে বেল লাগিয়ে একটা ঢিক 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 আওয়াজ হয়। তো পাশে এটা দিয়ে দেবো, বা তোমরা শর্ট ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। ওই মেশিন দিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম আর কি। বেবির হার্টবিটটা চেক করছিল, তখন হার্টবিটটা কম আসছিল, 143। ঠিক আছে,
অনেকক্ষণ ওটা করার পর তারপরে সেভিং এর টাইম আসে, যেটা সবাইকে করতে হয়। আমি পুরো আমার বেলি এরিয়া থেকে তোমার থাই এরিয়া পর্যন্ত পুরোটা সেভ করে দেয় ওরাই। তুমি যদি বাড়ি থেকে করে যেতে পারো তাহলে ভালো, ওরা আর করবে না। আর যদি তুমি না করে যেতে পারো তাহলে ওরা করে দেবে। তো সেটা অনেকে আনকমফোর্টেবল ফিল করে, বাট এটার কিছু না, ওটা ওদের কাজ, ওরা করবেই। আর আমি পুরো বেলি এরিয়াটা মানে হেয়ার রিমুভার করে গেছিলাম, হেয়ার রিমুভ করে গেছিলাম, বাট আমি থাই এরিয়াটা করিনি, তাই মাসিরা করে দিয়েছিল। তো তোমরা যারা ওটিতে যাওয়ার আগে বা বাড়ি থেকে বেরোনোর আগে তোমরা এটা করতে পারো, নিজেরা না করতে পারলে ছেড়ে দিও, কারণ ওখানে মাসিরা এই কাজগুলো করার জন্যই থাকে, ঠিক আছে? আর এটাতে লজ্জা পাওয়ার কিছুই না, কারণ 4টে দিন তুমি ওখানে থাকবে, ওখানের মতন করে, সেটা বাড়িতে আসলে সব ভুলে একদম জলে মিশে যাবে আর কি। তো প্রথম মেয়ের বেলা আমার খুব আনকমফোর্টেবল ফিল হয়েছিল, বাট এইবার আমি বুঝে গেছি যে ওনাদের ওটা কাজ আর এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তাই না আমি এবার আর আনকমফোর্টেবল ফিল করিনি, কারণ আমি পুরো আমার বেলি এরিয়াটা আমি হেয়ার রিমুভ করে গেছিলাম, শুধু থাই এরিয়াটা করে দিয়েছিল মাসিরা, মানে মাসি। তো চলো এবার মেন টপিকে আসি। তো আমার তারপরে সেভ করে তারপর আমাকে দুটো চুল বেঁধে দেওয়া হলো, দুটো চুল বেঁধে দিয়ে তারপরে ওটি ড্রেস পরিয়ে অনেকক্ষণ বসেছিলাম, কারণ সেদিন ছিল 27শে জানুয়ারি, তার আগের দিন ছিল রবিবার 26শে জানুয়ারি। যেহেতু হসপিটালে অর্ধেক ডক্টররা স্টাফরা ছিল না, তাই কোনো ওটি বা অপারেশন হয়নি 26শে জানুয়ারি। আর যেহেতু সোমবার ছিল 27শে জানুয়ারি, ওই জন্য অনেক ওটি অনেক অপারেশন সেদিন মানে ছিল আর কি। তাই জন্য আমি অনেকক্ষণ বসেছিলাম, 10:30 11টায় গিয়ে। আর ওটি হচ্ছিল, অপারেশন চলছিল, তার জন্য আমার একটু লেট হয়ে গেছে ওটিতে যেতে। তো আমাকে নিয়ে গেছে ওটিতে, ধরে রাখো 3টে থেকে 3:30-এর মধ্যে, কারণ অনেকক্ষণ বসেছিলাম। বাইরে আমার বাড়ির লোকরা ছিল নিচে, আমি সেই আওয়াজগুলো পাচ্ছিলাম। আমার মেয়ে আমাকে জড়িয়ে কান্না করছিল, ওর জন্য আমি শুধু চোখের জল ফেলছিলাম যে আমি কিভাবে থাকবো। ও চিৎকার করছিল, কান্না করছিল, সেই আওয়াজগুলো আমি পাচ্ছিলাম নিচ থেকে। বারবার আমার বরকে ফোন করছিলাম, সোনা কি করছে, ও কেন কাঁদছে। আর ওরও বিরক্তি লাগছিল, কারণ সেই সবাই মিলে গেছি 10:30টার সময় সকালবেলা, আর বিকেল মানে দুপুর 3টে বাজে, তখন আমাকে ওটিতে নিয়ে যায়নি। আমার পাশের বেডে একজন ছিল, আমি যখন গেছি তার 8 ঘন্টা পর ওনাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। তার 8 ঘন্টা পর আবার ওটি থেকে চলে এসে তো খবর এসছে ওনার ছেলে হয়েছে। তো উনি তো এসে ভীষণভাবে কাঁপছিল ওটি থেকে এসে অপারেশনের পর। তো যাই হোক, তারপরে আমার টাইম আসলো, আমার তো বুকটা ঢিক 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 করছিল। উফ, এই মোমেন্টটা মানে যারা যেই সময় যে সিচুয়েশনটা যেই সময় যে পার করে, শুধু সে ছাড়া আর কেউ বুঝবে না এই সময়টা কি যে হয় একটা মনের ভেতরে। আর একটা তো যাই হোক, আমার টাইম আসলো, আমাকে বললো এবার ওটিতে নিয়ে যাওয়া হবে। তো তখন আমি একদম রেডি ওটিতে যাওয়ার জন্য। তো আমাকে ওই শুয়ে দিল স্ট্রেচারে, ঠিক আছে? তারপরে বাড়ির লোককে ডাকা হলো। তো আমার ভাগ্নি বলছে যাও, অনেক যুদ্ধ করেছো, এবার নিয়ে আসো। বড় ভিডিও আপলোড আছে, তোমরা গিয়ে দেখে নিও। তখনও ভয় লাগছে যে দেখো, পেট যখন কাটবে, অ্যানেস্থেসিয়া দেবে, তখন কিন্তু কোনো কষ্ট হবে না। অ্যানেস্থেসিয়ার নেশাটা যখন কাটবে তখন মারাত্মক কষ্ট, সেই কষ্টটা সহ্য করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমাকে ওটিতে নিয়ে যাওয়ার আগে বাড়ির সবাই আমাকে দেখলো, আমার সোনা আমাকে হাম্পা দিল। তো ভীষণ মানে কষ্ট হচ্ছিল আর খুশিও হচ্ছিল যে এত দিন আমি যাকে নিজের পেটের মধ্যে রেখেছিলাম, আর খালি আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেটটা দেখে ভাবতাম কে আছে ছেলে না মেয়ে, কে আছে ছেলে না মেয়ে, ঠিক আছে? তাকে ফাইনালি আনতে যাচ্ছি। মানে আমার ভেতরে কি আছে সেটা আমি নিজেই জানতাম না। মানে এত কিউট একটা বেবি আছে, ঠিক আছে? এইটাই বারবার মনে হচ্ছিল যে এতদিন যে আমার পেটের মধ্যে এত যুদ্ধ করেছে, আমাকে এত কষ্ট দিয়েছে, ফাইনালি আজকে তাকে দেখবই যে কে আছে। এত মনের ভিতরে কৌতূহল থাকতো যে ছেলে হবে না মেয়ে হবে, ছেলে আছে না মেয়ে আছে। সারাদিন আমি পেটটা নিয়ে দাঁড়িয়ে থাকতাম।
আর সোনাকে জিজ্ঞেস করতাম, সোনা কে আছে? ও তো বলেই যেত ভাই আছে। আর আমি ভাবতাম না যে থাক, ভাববো না ছেলে আছে বা ভাববো না মেয়ে আছে, যা হবে দেখা যাবে, সেই তো বেরোনোর আছেই। তো যাই হোক, এরকম ভাবে মনকে 9 মাস পর্যন্ত সান্ত্বনা দিয়েছি। সান্ত্বনা ছাড়া তো আর কেউ কিছু করতে পারবে না বা বলতে পারবে না। সবাই তো বলতোই যে ছেলে হবে ছেলে হবে, তা আমি ভাবতাম মেয়ে হবে, যদি মেয়ে হয়ে যায়, তো এরকম ভাবতাম। মেয়ে হলেও অসুবিধা নেই, কিন্তু হয় না যে একটা মেয়ে আছে, তো একটা যদি ছেলে হয়ে যায় তো ব্যাস হয়ে যাবে। তো এরকমই। তো এবার ফাইনালি সবাই দেখা করতে আসলো ওটিতে, যখন আমাকে ঢোকাবে আর কি। তো সবাই দেখা করতে আসে। ওই টাইমটা তো আমার কিরকম হচ্ছিল। তারপর তো ওটিতে নিয়ে যাওয়া হলো। ওটিতে নিয়ে গিয়ে আমাকে এরকম ভাবে বসানো হলো, ঠিক আছে। ওই স্ট্রেচারের মধ্যে আমাকে মানে শিফট করে দিল আলাদা জায়গায়। মানে আমাকে তো শুয়ে নিয়ে গেছিল, তারপরে ওরা আমাকে বললো একটু উঠে বসো। তা আমি একটু উঠেছি, উঠে আবার পাশের আর কি বেডে গিয়ে বসলাম। বসে শুয়ে পড়েছি। শুয়ে পড়ে তারপরে আমাকে বসালো, বললো এরকম ভাবে বসবে। একটু পাটা সোজা করেছিলাম, পাটা এরকম লম্বা সোজা করে এরকম ভাবে ঝুঁকেছিলাম। বললো যে টানবে না, মানে একটা অ্যানেস্থেসিয়া যে ইঞ্জেকশনটা দেবে, বললো টানবে না, শরীর এমনি হয়ে যায় না আমাদের ব্যথায়, তো বললো ওরকম করবে না। তা বললাম ঠিক আছে। আমার ঝুঁকতে কষ্ট হচ্ছিল, কারণ সামনে অনেকটা, আমার পেটটা যেহেতু অনেকটা বেশি বড় ছিল, তো আমার সামনে ঝুঁকতে কষ্ট হচ্ছিল বলে আমি আস্তে করে এরকম ঝুঁকেছি। আর যখন ইঞ্জেকশনটা দিল, আমি মানে এরকম খেঁচকা টান মারিনি, নর্মালি ছিলাম। তো লাগেনি, সবাই বলে লাগে, জাস্ট একটা সুই বডিতে ঢুকাচ্ছে, ব্যথাটা কিছু হয়নি। মেয়ের বেলাও অ্যানেস্থেসিয়ার কোনো ব্যথা হয়নি, সুন্দরভাবে মানে হাড্ডিতে দিল, দিয়ে তারপর আমাকে শুয়ে দিল। এই পাশে একটা টেবিলে হাতটা দিয়ে দিল, এই পাশে একটা দিয়ে দিল, আর বেল্ট লাগিয়ে দিল। এদিকে তো স্লাইন চলছিল, চ্যানেল করেই দিয়েছিল, আর এদিকে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর এইবার তো খেল শুরু হলো। বেঁধে দেওয়ার পর অ্যানেস্থেসিয়াটা দিয়েছে, দিয়ে আমি তো শুয়ে পড়েছি। প্রাইভেট পার্টে কিছু লাগালো, লাগিয়ে ক্যাথেটার দিয়ে দিল। সেটা আমি বুঝে গেছি, কারণ সবে অ্যানেস্থেসিয়াটা দিয়েছে, ইঞ্জেকশনটা দিয়েছে, সঙ্গে সঙ্গে তো আর অবশ হয়ে যায় না শরীর, ঠিক আছে। তো আমি প্রাইভেট পার্টে কিছু একটা লাগিয়ে বুঝলাম যে ক্যাথেটারের পাইপ দিয়ে দিল। এবার হলো, সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি। এবার আমি দেখছি পায়ের বুড়ো আঙুলটা না আমার নড়ছে, এরকম এরকম ভাবে নড়ছে পায়ের বুড়ো আঙুলটা। আমি আবার ভাবছি কি, এই টাইমে আমার পেট কাটবে না তো? আমি তো বুঝতে পারছি যে আমার পা নড়ছে, আবার যদি ব্যথা করে। দেখি দুটো বুড়ো আঙুলই নাড়াতে পারছি। আমি বলছি আমার পেট কিন্তু এখন কাটবে না, আমার কিন্তু পা নড়ছে। তখন ডক্টর বলছে যে আচ্ছা পাটা তুমি তোলো দেখি। তখন না আমি আর তুলতে পারছি না, মানে বুড়ো আঙুলটা ধরে এরকম 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 নড়ছে, আমি বুঝতে পারছি। কিন্তু আমি যখন বলছে ডক্টর পা নাড়াও দেখি, আর তখন অনেক জুনিয়র ডক্টর সবাই চলে এসেছিল, আমার ডক্টর আর একটা অপারেশনের সময় সব ডক্টররাই থাকে। পা নাড়াতে আমি আর পাচ্ছি না, মানে তুলতে পারছি না, আমাকে তুলতে বলেছিল, আমি আর তুলতে পারছি না। তখন বুঝেছি হয়তো অবশ হয়ে গেছে। আমি তো আর বুঝতে পারছি না, কিন্তু বুড়ো আঙুল নাড়াতে পারছিলাম। শুয়ে আছি, ডক্টররা নিজেদের মতন কথা বলছে। এ ফ্ল্যাট বাড়ি নেবে, এ বাংলো বাড়ি নেবে, এর ছেলে ওখানে ঘুরতে গেছে, পিকনিকে গিয়ে আগের দিন কি হয়েছে, আগের দিন তো ওরা 26শে জানুয়ারি পিকনিক হয়েছে, সেখানে গিয়ে কি হয়েছে, কে গেছিল, সেই পিকনিকে গিয়ে ওরা বেগুন তুলে এনেছে, এই তুলে এনেছে, গল্প করেই যাচ্ছে। কারণ যে মেন ডক্টর ওই হসপিটালের নিস্তার, উনি অন্য কোথায় অপারেশন করছিল, অন্য রুমে আর কি। আমি বিশ্বাস করবে না, 8 ঘন্টা কন্টিনিউয়াসলি এরকম ভাবে শুয়ে আছি। আর ওটি রুমে তো ভীষণ মানে চিল ঠান্ডা থাকে, ঠিক আছে, একদম এসি জোরে চলে। আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে, ঠোঁট পুরো শুকিয়ে আমার মানে নিঃশ্বাস নিতে পারছি না, নাকে অক্সিজেন দিয়েছে। আমার কষ্ট আমি আর মানে পাচ্ছি না, আমার এরকম ভাবে আমি দুটো হাত আমার এরকম আছে, এত কষ্ট হচ্ছে আমি পাচ্ছি না, শুধু মাথাটাকে এরকম ঘাড় ঘোরাচ্ছি, আর নাকে অক্সিজেনের পাইপ দিয়েছে। আর আমার মাথার কাছে একটা ডক্টর ছিলেন, উনি একটা ছোট বোতলের মতন করে কি আমার জল মতন টাইপের, কারণ মুখ টুক শুকাচ্ছে তো। হ্যাঁ, আমার আর ভাল লাগছে না, মানে অসুস্থ। অ্যানেস্থেসিয়া দিয়ে মিনিমাম 5-10 মিনিটের মধ্যে সিজার করে, সবাই জানি। আমাকে 8 ঘন্টা শুয়ে রাখা হয়েছে শুধু
মেইন ডক্টর যে সে আসেনি, নিস্তার ডক্টর, ঠিক আছে, উনি অন্য রুমে অপারেশন করছিল। তো আর এনারা সবাই গল্প করছিল আর আমাকে ওরকম শুয়ে দিয়ে, তাহলে আমাকে একটু পরেই ডাকতে পারতো, ওনাদের সব কাজ হয়ে গেছে। অ্যানেস্থেসিয়া দেওয়া হয়ে গেছে, আমার এদিকে চ্যানেলে বিপি উঠছে, আমি আর পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে আমার। মানে মানে কি বলবো তোমাদের, এত কষ্ট হচ্ছিল, মানে সেই ফিলিংসটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। দম ফম আটকে যাচ্ছে, মুখ টুক শুকিয়ে ঠোঁট পুরো মানে ফাটছে, এত চিল ঠান্ডা ওখানে রুমে, ঠোঁট ফাটছে, আমি তো কোনো ফিল নেই, আমি বুঝতে, ঠোঁট শুকাচ্ছে, বারবার ওই লিকুইড জলটা দিচ্ছে, অস্থিরে আমি মাথাটাতে এরকম করছি, আধ ঘন্টা মিনিমাম আমি এই কষ্টটা সহ্য করছি। 15-20 মিনিট পর তো আমার ব্যাক পেন শুরু হয়েছে। আর ওইটা যেহেতু একটা স্টিলের না কিসের বেড থাকে, ওইটার মধ্যে শুয়ে আছে, আমার এত কষ্ট হচ্ছে, পুরো পিঠটি যন্ত্রণা করছে, ছিঁড়ে যাচ্ছে। এমনি প্রেগনেন্সিতে ছেলে যখন পেটে ছিল ভীষণ কষ্ট পেয়েছি, কোমর পিঠ যন্ত্রণা করতোই, ঠিক আছে, আরো শুয়ে আছি আধ ঘন্টা, মুখের কথা ওরকম চিত হয়ে তো এমনি শুতে নেই, তার মধ্যে অত বড় পেট নিয়ে আমি চিত হয়ে শুয়ে আছি, এত কষ্ট হচ্ছে, দমপম আটকে যাচ্ছে, অক্সিজেনের প্রবলেম হচ্ছে, আর এতক্ষণ আমাকে অ্যানেস্থেসিয়া দিয়ে শুয়ে রেখে দিয়েছিল। আমি বলছি আমি আর পাচ্ছি না, আমার কোমর পিঠ ব্যথা করছে, আর ওনারা গল্প করছে, ওনাদের গল্প আমার আর ভালো লাগছিল না। এবার আমার বাড়ির লোকও পরে শুনি যে টেনশন করছিল, এতক্ষণ হয়ে গেছে কেন এখনো ওটি দিয়ে বার করেনি। স্বাভাবিক ব্যাপার, আধ ঘন্টার উপরে, আধ ঘন্টার মধ্যে তো বেবি হয়েই যায়, তার মধ্যে আমাকে আধ ঘন্টা শুয়ে রেখে দিয়েছে ওখানে। তারপরে নিস্তার ডক্টর আসলেন, উনি আসার পর অপারেশন শুরু হলো। উনি আসার পর তো এবার পেট টেট কেটেছে, কি করেছে সেটা তো আমি আর জানি না, কারণ উনি আসার পর একটা লোহার রড মতন আমার, আমি তো শুয়ে আছি এরকম মুখের সামনে দিয়ে একটা চাদর ফেলে দিল, আমি শুধু ওপরের লাইটটা দেখতে পাচ্ছি একটুখানি, যা মানে চোখ খোলা, চোখে কিছু প্রবলেম নেই, খালি এই জায়গাটায় দিয়ে রেখেছে একটা চাদর মতন। না বাবা, এবারে তো উনি আসলো, পেটটা কাটা হয়ে গেছে, পেটটা কাটার পর আমার না এই জায়গাটা মেয়ের বেলা তো একদম হালকা করে চেপেছে, তারপর ও হয়ে গেছে। আর এইবার মানে অ্যানেস্থেসিয়া তো মানে থাকে হচ্ছে এখান থেকে, ঠিক আছে, এবার আমার বুকের এইখানটা দেখছি চাপ মারছে, আর এতটা প্রেশার দিচ্ছে, 2জন না 3জন মিলে মনে হচ্ছে চাপছে এরকম এরকম ভাবে, আমার পুরো হাত দুটো তো এরকম করা সোজা টান টান, আমার পুরো এরকম খিচে উঠছে, আমি মানে খিচ মারছি, এত জোরে প্রেশার দিচ্ছে। হ্যাঁ, প্রেশারটা একদম লাগছে আমার তো। এই পোর্শন থেকে আমি, আমার অ্যানেস্থেসিয়া কোনো কাজ করছে না, কারণ এই পোর্শন গুলো আমার অবস্থা আমার পেট থেকে পুরো পা পর্যন্ত, আর চাপ দিচ্ছি না আমি, এতটা কষ্ট আর ব্যথা হচ্ছিল, মানে কি বলবো, আমি এরকম দাঁত খিচ্ছি, আর মনে হচ্ছে এই শিরাগুলো আমার ফেটে যাবে, এত জোরে চাপ দিচ্ছে। ও মনে হয় পেটের মধ্যে এমনি পাতলা হয়ে গেছিল আমার, মানে পেটটা আর কি, চামড়াটা, আরো মানে চেপে ছিল, বেরোচ্ছিল না, তাই জন্য প্রেশার দিতে হয়েছিল। এত প্রেশার দিয়েছে যে আমার এই শিরা টিরাগুলো একদম ফেটে যাবে মনে হচ্ছিল। তারপরে তো আমি খালি যখন বুঝে গেছি, যখন প্রেশারটা দিচ্ছিল তখন ভাবছিলাম শিনু 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 করছিলাম। আর সত্যি যখন মানে আমি চোখের সামনে, আমি তো দেখতে পারলাম না যে ওকে কিভাবে বার করছিল, সেটা তো দেখতে পাইনি, কিন্তু আমার অনুভূতি বা আমার চোখে ভাসছে শুধু যে ওর ঠ্যাং দুটো এরকম ভাবে বার করেছে, মাথাটা নিচে, ঠ্যাংটা এরকম, আর আমার মাথার কাছে ডক্টরটা বলছে ছেলে হয়েছে। আমি তো মানে আই অ্যাম শকড, মানে ছেলে হয়েছে শুনেই, মানে শিনু শিনু বলতে বলতে শিনুই এসে গেছে, মানে এতটা নার্ভাস হয়েছিলাম, আমি শুনে নিয়েছি কানে, তা আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন বলছে ছেলে হয়েছে। ব্যাস, আমি তো বলছি যা বাইরে, এবার তারপরে বাড়ির লোক তো আছেই, এত চিৎকার চেঁচামেচি করবে। তো যাই হোক, আমি শুনে একটু শান্তি পেলাম যে না, এতদিন যে আমার পেটুতে যুদ্ধ করেছে তিনি হলেন এই মহারাজ। তো যাই হোক, খুব খুশির খবর একটা, মেয়ের পর একটা ছেলে হয়েছে, স্বাভাবিক, সবাই ভীষণই খুশি হয়েছে। তো তারপরে তো ওকে ওয়াশ টাশ করে, ওকে ছোট বেবিদের ওই কি বলে, ওই স্ট্রেচারে করে আর কি আমার সামনে আসলো, একদম পুরো প্রাইভেট পার্টটাই দেখা যাচ্ছে মুখটার থেকে বেশি। না বলছে কি হয়েছে দেখো, আমি যে ছেলে, আর পাটা, ওর ডান পাটা পুরো আমার মুখের সামনে ছিল, শুধু চুমু খেতে পেরেছি, একটা হাম্পা দিয়েছি পায়ের মধ্যে, আর পুরো তো সাদা একদম গলুমলু ছিল।
আনছি যা বাইরে। তারপর তো বাইরে গিয়ে তো ওরা যা চিৎকার চেঁচামেচি করলো তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স। তারপরে তো ওটি থেকে আমাকে বার করে বেডে শিফট করা হলো। বেডে শিফট করার পর মেয়ের বেলা আমি ভীষণভাবে কাঁপছিলাম। সবার ওটি দিয়ে বেরোনোর পর এক একজনের না ভীষণ কাঁপুনি আসে। মেয়ের বেলা ভীষণ আমি কাঁপছিলাম। আর যখন আমাকে মানে একে বার করলো, ওকে যখন বার করলো তারপরে কিন্তু আমার না ঘুমের ঘোর চলে আসছে। মানে আমার ঘুম পেয়েছে সেলাই করার সময়। বাট আমাদের তো সেলাই হয় না, পেস্টিং হয়েছে। তো ওই পেস্টিং এর টাইম মনে হয় আমি হয়তো ঘুমিয়ে গেছি। শুধু না মানে যেরকম ভ্যাকিউম ক্লিনারের আওয়াজ হয় না, শি শি শি, ব্লাড গুলো হয়তো পরিষ্কার করছিল কানে, শুধু আমার ওই ভ্যাকিউম ক্লিনারের আওয়াজ হচ্ছিল। পেটের ভেতরে যত ব্লাড থাকে বা এক্সট্রা যে ব্লাড গুলো বেরোয় ওই ব্লাড গুলো ক্লিন করছিল, আমি সেটা বুঝে গেছিলাম। আর তখন আমার ভীষণ ঘুম পাচ্ছিল। আর মানে আমি অঘুরে চলে গেছি, এত ঘুম পাচ্ছিল। যখন ছেলেকে আর কি দেখিয়ে নিয়ে চলে গেল আমার কাছ থেকে, তারপর তো আমি ঘুমিয়েই গেছিলাম ধরো। তারপরে আমাকে কিভাবে ওরা তুলে আবার নিয়ে যাচ্ছিল, মানে খালি অল্প অল্প দেখতে পাচ্ছিলাম, মানে নেশার মধ্যে ছিলাম আর কি। তারপরে বেডে দিল। বেডে দেওয়ার পর আমি আর কাঁপিনি। এবার আর কাঁপুনি টাপুনি কিছুই আসেনি, ঠিক আছে, নর্মালি ছিলাম। গায়ে চাদর দিয়ে দিচ্ছিল মাসিরা, আমি না আমার মানে কাঁপুনি ওঠেনি আর কি। তারপর বাড়ির লোকরা আসছে। এবার যত বাড়ির লোক আসছে না তত খুশিতে আমি আর কি ওদের সাথে আরো কথা বলছি, তত মানে ঘুমের নেশাটা কেটে যাচ্ছে। তারপরে তো যখন অ্যানেস্থেসিয়ার ব্যথাটা, মানে অ্যানেস্থেসিয়ার যখন নেশাটা কাটবে তবে তো আয়েগা আসলি মজা। মানে তখনই যা কষ্টকর, অত বড় একটা পেট কাটা, কষ্ট হবে না? কষ্ট তো দুদিন হবেই, সেটা আমিও সহ্য করছি, তোমাদেরকেও সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, যদি এক্সট্রা ব্যথা হয় তোমরা ডক্টরকে বলতে পারো, ডক্টর তোমাদেরকে মানে দেবে আর কি, মেডিসিন দেবে, পেন কিলার দেবে, ব্যথা হওয়ার ওষুধ দেবে। কিন্তু একদমই তো কমবে না, একটু তো ব্যথা থাকবেই। আর আমার পেটটা তো একদম ফুলে ছিল, মনে হচ্ছিল আবার বাচ্চা আছে। পরের দিনও ডক্টর বললো বেল্ট লাগাতে। তো ওই বেল্টটা তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, ওই বেল্টটার নাম জানি না, বা আমার বর আসলে ওকে জিজ্ঞেস করে তোমাদেরকে বলবো শর্ট ভিডিওতে। তো আমার যেহেতু পেটটা অনেকটাই ফুলে গেছিল, তাই না ডক্টর আমাকে বেল্ট দিয়েছে। 5 দিন 6 দিন পর থেকেই পড়তে বলেছিল। আর আমি একদমই উঠতে পারছিলাম না, সারা রাত বড় মা করে করে ঘুরতাম। মেয়ের বেলা একটু তাড়াতাড়ি রিকভার হয়ে গেছিলাম, এইবারে শরীরটা আমার এতটা 9 মাস পর্যন্ত কষ্ট পেয়েছে, তার মধ্যে আবার ব্যথার জায়গায় ব্যথা, ওই জন্য না আমি এবারে তাড়াতাড়ি রিকভার হয়নি। আজ আমার ছেলের 18 দিন মানে বয়স হয়ে গেল, 18 দিন। তো এখনো পর্যন্ত আমি ঝুঁকি না ভালো করে, পিঠ ব্যথা করে। আর তারপর তো পিঠ যন্ত্রণায় সারা রাত শুতে পারছি না। পাশের বেডের একজন কি চিৎকার করছে, দেখো সবারই কাটে, সবারই রক্ত মাংসর শরীর, আমারও ব্যথা করছে। কিন্তু আমি ব্যথাটাকে চেপে, নিজের কষ্ট নিজেকেই বুঝতে হবে, কেউ বুঝবে না তোমার কষ্ট, ঠিক আছে। এই কষ্টটা খুবই কষ্টকর। মাসিরা হেল্প করছিল। আমি 4 দিনের দিন উঠে দাঁড়িয়েছি এইবার, আর মেয়ের বেলা 3 দিনের দিনে উঠে দাঁড়িয়েছিলাম। আর তাও নড়তে পারছিলাম না, জানি না আমার এত কষ্ট কেন হচ্ছিল। সবার হয়তো সমান হয় না, আমার শরীরটা একটু ভারী হয়ে গেছিল হয়তো বলে। তো জানি না, এইবারে ওটি এক্সপিরিয়েন্সটা ভীষণ বাজে গেছে। আর তোমরা জিজ্ঞেস করছো ছেলে হওয়ার সিমটম গুলো কি কি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। কারণ ছেলে এই যে উঠছে, এখনো আমাকে আর কথা বলতে দেবে না, ওকে একটু খাওয়াবো এবারে, ঠিক আছে। আর ভয় পেও না যারা নতুন মা হতে যাচ্ছ, এই সিচুয়েশনটা সবাইকে ফেস করতে হয়। ভয় পাওয়ার কিছু হয়নি, ভয় পাওয়ার কিছু নেই। ব্যথা 4 দিনের থাকবে, বাচ্চা হওয়ার পর সবই ভুলে যাবে, বা 10-15 দিন পর তোমার ওই ব্যথা আর থাকবে না। তো ওই 4টে দিন একটু কষ্ট হবে, ব্যথা হবে, ঠিক আছে, ওগুলো সহ্য করার মতন সহ্য হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, নেক্সট ভিডিওতে বলবো। না আচ্ছা আচ্ছা, ওলে ওলে ওলে, আচ্ছা আচ্ছা, না 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 বাবা। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। গেছিল পড়তে, এক্ষুনি আসলে এসে ওর বাইকে নিয়ে নিল।